ভূতের অস্তিত্ব আছে কি নেই এই নিয়ে মানুষে মানুষে চিরন্তন বিবাদ। একদল মনে করে ভূত আছে, তারা এই মনুষ্য জগতেই বিচরণ করে, সুযোগ পেলে তারা মানুষের ক্ষতি করে। আবার আরেক দলের ধারণা ওসব ভূতটুত বলে আদতে কিছুই হয় না, সবই মনের ভুল কিংবা মানুষের বুজরুকি। ভূতের নামে ভয় দেখিয়ে আদতে তারা নিজেদের কার্যসিদ্ধি করতে চায়। আমি বরাবর এই দ্বিতীয় দলেরই সদস্য ছিলাম, কিন্তু মানুষের জীবনে কখনো কখনো এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যাদের স্পষ্ট উত্তর কোনো দিনই হয়তো পাওয়া সম্ভব হয় না। আমার জীবনেও ঠিক এমন দুটি ঘটনা ঘটেছিল যা আমার এত বছরের বিশ্বাসের ভিতকে তাসের ঘরের মতো নড়িয়ে দিয়েছিল। ভূতের অস্তিত্ব ও তাদের কর্মকাণ্ড নিয়ে এতদিন আমার মনের কোণে যেসব ভুল ধারণা জমেছিল সেসব নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। আমি কেন নাস্তিকের দল ছেড়ে ভূত বিশ্বাসী দলে নিজের নাম লিখিয়েছি, আজ সেই দুটি ঘটনার কথাই আপনাদের শোনাব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর তোমরা শুনছ অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখক আকাশদীপ গড়গড়ির কলমে ভয় পাওয়া বারণ। আজকের গল্পটিতে দুটি ভৌতিক অভিজ্ঞতার উল্লেখ আছে, আর গল্পটির শেষে রয়েছে একটি টুইস্ট। জানতে গেলে গল্পটির শেষ অবধি শুনতে হবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প ভয় পাওয়া বারণ। মঙ্গলগঞ্জের সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার কথা আমি কোনো দিনও ভুলব না। তখন বর্ষাকাল। এই অঞ্চলে নীল চাষের ইতিহাসটা নিয়ে বেশ কয়েক মাস ধরেই একটা রিসার্চ করছিলাম। আমি পেশায় হিস্ট্রির প্রাইভেট টিউটর, পাশাপাশি কৃতি উদ্যোগ নামে একটা এনজিওর সাথেও যুক্ত রয়েছি। নীলকর সাহেবদের ইতিহাস নিয়ে রিসার্চ করার জন্য আমি আর আমার ভাই টুবলু এই মঙ্গলগঞ্জের ইজি ফিসু ব্যাকপ্যাকার্স ক্যাম্পে এসেছি দিন তিনেক আগে। টুবলুর স্কুলের ছুটি পড়েছে বলে ওকেও সঙ্গে এনেছি। বর্ষাকালে বেশি টুরিস্ট এদিকটায় বেড়াতে আসে না। অনলাইনে কটেজ বুক করে কলকাতা থেকে ট্রেনে চেপে চাকদহ নেমে সেখান থেকে বাসে করে পৌঁছেছিলাম নাটাবেড়িয়া। তারপর সেখান থেকে একটা টোটো আমাদের হাজির করেছিল সোজা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। ম্যানেজার বাবুর বন্ধু মৈনাক এতদিন আমাদের গাইডের কাজ করেছে। ছেলেটি স্থানীয় ইতিহাসটা মোটামুটি ভালোই জানে। সেই আমাদের নির্বিঘ্নে ইছামতি নদীতে নৌকা বিহার করার ব্যবস্থা করে দিয়েছিল। কটা দিন খুব আনন্দের সাথেই কেটে গেল, কিন্তু আসল বিপদ এসে উপস্থিত হল চতুর্থ রাতে। সেদিন সন্ধ্যের পর থেকেই আকাশ কালো করে অঝোরে বৃষ্টি নেমেছিল। সেই অবিশ্রান্ত বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি আর টুবলু তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে নিজেদের ঘরের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু গভীর রাতের দিকে কি একটা অদ্ভুত অস্বস্তিতে আমার ঘুমটা হঠাৎ চটকে গেল। একটু হাত পা নাড়াতে গিয়েই টের পেলাম কেউ বা কারা আমাকে একটা বিছানার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। পিটপিট করে চোখ মেলে চারপাশে তাকাতেই জায়গাটা চিনতে পারলাম, কাটা সাহেবের নীলকুঠি। গতকাল সন্ধ্যেতেই আমি আর টুবলু আমাদের গাইড মৈনাক মৌলিকের সঙ্গে কাটা সাহেবের নীলকুঠিতে নাইট সফর করে এসেছি। মৈনাকের মুখেই শোনা, যেসব চাষিরা নীল চাষ করতে রাজি হতো না তাদের নাকি নীলকর সাহেবরা এই বাড়িতে এনেই চাবুক মেরে অকথ্য অত্যাচার করত। কাটা সাহেব সেরকমই একজন অত্যাচারী সাহেব ছিলেন। আমি হাত পায়ের দড়িগুলো টেনে টেনে খুলে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। এবার ঘড় ঘড় করে একটা ভারী আওয়াজ শুনে ভয়ার্ত চোখে সামনে তাকিয়ে দেখলাম বাড়িটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে।
চারপাশের দেওয়ালগুলো যেন ক্রমশ এগিয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই এই অভিশাপগ্রস্ত প্রাচীন দেওয়ালগুলো খাট শুদ্ধ আমাকে পিষে স্যান্ডউইচ বানিয়ে দেবে। প্রচন্ড আতঙ্কে যেন যেন দম আটকে এলো। এগিয়ে আসা দেওয়ালগুলো আর আমার মধ্যে দূরত্ব ক্রমশ কমছে। চিৎকার করতে যাব, এমন সময় ধড় পড়িয়ে ঘুম ভেঙে বিছানার উপর বসে কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে লাগলাম। উফ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিলাম। আমার সমস্ত শরীর ঘামে ভিজে জবজব করছে। হৃৎপিণ্ডটা যেন বুক ফেটে বাইরে বেরিয়ে যাবে। মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে। কেমন যেন একটা নেশা নেশা ভাব। চাদরের তলা থেকে বেরিয়ে বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে নিলাম। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, তার সঙ্গে কানে আসছে মেঘেদের ক্রুদ্ধ গর্জন। আমি বিছানায় বসে কিছুক্ষণ মাথাটা চেপে ধরে মনে করার চেষ্টা করলাম আজ ঠিক কি কি ঘটেছিল। দুপুরে নরখাদক ডাইনিং রুমে বসে আমি আর টুবলু শাক ভাজা, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। ইজি ফিশু ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ম্যানেজার জানালেন, সন্ধেতে ব্রহ্মদৈত্য, ছায়াচিত্ত আর একা নড়ে এই 3 ব্যাম্বু কটেজের গেস্টদের নিয়ে বাঁশবাগান ঘেরা কটেজ 3টির কমন উঠোনে একটা ছোটখাটো বনফায়ারের আয়োজন করবেন। সাথে থাকবে ব্যাম্বু চিকেন বারবিকিউ। কিন্তু বিকেলের পরেই আকাশ কালো করে বৃষ্টি নেমে এলো। অগত্যা বাধ্য হয়ে বনফায়ারের প্ল্যান ক্যান্সেল করতে হলো। গতকাল কাটা সাহেবের বাড়ি থেকে নাইট সাফারি করে ফেরার পথে আচমকা বৃষ্টির দাপটে টুবলু একটু ভিজে গিয়েছিল। আজ সন্ধ্যেতে হঠাৎ কাঁপিয়ে জ্বর এলো। ওকে একটা প্যারাসিটামল খাইয়ে পাশের বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কটেজের রিসেপশন থেকে ভেজ পকোড়া, চা আর মুড়ি পাঠিয়েছিল, সেটাই খেয়েছিলাম। খাবার নিয়ে এসেছিল মৈনাক। আমার মাথায় হঠাৎ একটা সন্দেহ উঁকি দিল। আচ্ছা, মৈনাক আমাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল কি? নইলে আমি ভর সন্ধেবেলায় ঘুমিয়ে পড়লাম কি করে? ঘরের লাইটটা জ্বালাতে গিয়েই টের পেলাম লোডশেডিং। কাঁচের জানলা ভেদ করে বাইরে থেকে আসা তীব্র বিদ্যুতের ঝলকানিতে দেখলাম আমার পাশের বিছানাটা খালি। টুকলু তো সেখানে নেই। মুহূর্তে আমার শির দাঁড়াবে একদলা বরফের কুঁচি যেন সরসর করে নেমে গেল। অসুস্থ শরীর নিয়ে টুবলু একা একা এই ঝড় বৃষ্টির রাতে কোথায় গেল? বালিশের পাশ থেকে টর্চটা জ্বালিয়ে সমস্ত ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও টুবলুর চিহ্ন পেলাম না। কি মনে হতেই ছুটে গিয়ে আমার ট্রলি ব্যাগটা পরীক্ষা করতেই চমকে উঠলাম। তালা ভাঙা। ভেতরে হাত ঢুকিয়ে বুঝতে পারলাম কেউ যেন সেখানে তন্ন তন্ন করে সার্চ করে সব এদিক ওদিক ছড়িয়ে রেখে গেছে। বাক্সে কাটা সাহেবের চাবুকটা নেই। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এই চাবুকটার জন্যই আমার এত দূরে ছুটে আসা। কুমিরের চামড়ায় বাঁধানো কাটা সাহেবের চাবুকটা আমি কিনেছিলাম বর্ধমানের একটা নিলাম থেকে। বর্তমান বাজারে এই জিনিস দুর্মূল্য। 1800 শতাব্দীর শুরুতে নীলকর সাহেবরা এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে নিরীহ গ্রামবাসীদের উপর অকথ্য অত্যাচার করে তাদের নীল চাষে বাধ্য করত। এই নীল চাষে ছিল অসম্ভব কষ্ট, আর এই ব্যবসা খুব একটা লাভজনকও ছিল না। চাষিরা সেই নীল চাষ করতে রাজি না হলে তাদের কপালে জুটত কাঁটা বসানো চাবুকের নির্মম অত্যাচার। কাটা সাহেবের এক উত্তরাধিকার সূত্রে এই চাবুক বর্ধমানের নিলাম ঘরে চলে এসেছিল। সেখান থেকে আমি কিনি জলের দরে। মনে পড়ল আমার রিসার্চের কাজে এই মঙ্গলগঞ্জে আসার ব্যাপারটা শেষ আলোচনা করেছিলাম মৈনাকের সাথে।
ইতিহাস নিয়ে তার আগ্রহ দেখে বিশ্বাস করেই বলেছিলাম, তার মানে সেই কি চাবুকটা চুরি করেছে। কিন্তু টুবলু কোথায়? আমি আবার ভালো করে বাথরুমের দিকটায় টর্চের আলো ফেলে পরীক্ষা করতে গিয়ে খুঁজে পেলাম একটা কালো বেল্টের হাত ঘড়ি। ভালো করে দেখেই চিনতে পারলাম এই ঘড়িটা মৈনাকের হাতে দেখেছি। বাথরুমের দরজাটা খুলে আলো ফেলতেই এবার আমি চমকে উঠলাম। বাথরুমের ডান দিকে একটা দরজা আধ বোঝা হয়ে রয়েছে। মোটা বাঁশের ছাউনির আড়ালে ছিল বলেই হয়তো দরজাটা আগে লক্ষ্য করিনি। আমি এগিয়ে এসে দরজাটা খুলে টর্চের আলো ফেলতেই দেখলাম ঘন জঙ্গলে ঢাকা একটা সরু পথ কোথায় যেন চলে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। এটা ছায়াচিত্ত কটেজের পেছন দিক। ওপাশে ভূত আর পেতনি নামের টেন্টগুলোর কমন বাথরুম দুটো দেখতে পেলাম। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে বলে অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না সরু রাস্তাটা কোথায় গেছে, কিন্তু আমার ততক্ষণে যা বোঝা হয়ে গেছে। একটুও দেরি না করে চটপট গায়ে বর্ষাতিটা চাপিয়ে টর্চ জেলে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। মন বলছে এই রাস্তার শেষেই আমি মৈনাক আর টুবলুকে খুঁজে পাব। জঙ্গলের মধ্যে কাছাকাছি কোথাও প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। চোখে মুখে হঠাৎ জলের ঝাপটা এসে পড়তেই ঝিম ধরা ভাবটা কেটে গেল। জ্ঞান হতেই টের পেলাম কেউ যেন শক্ত করে দড়ি দিয়ে আমাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছে। বাঁ পাশে একটা পুরনো দিনের বড় জানলার কাঠের পাল্লাটার ফাঁক দিয়ে বৃষ্টির ছাঁট এসে মুখে লাগছে। পিটপিট করে চারপাশে তাকাতেই ঘরের হলদে আলোতে বুঝতে পারলাম আমি এখন সত্যি কাটা সাহেবের বাড়িতে বন্দী হয়ে আছি। দৃশ্যটা স্বপ্নে দেখা পরিস্থিতিটার সাথে কিছুটা মিলে গেলেও এটা স্বপ্ন নয়। আমাকে সত্যি সত্যি কেউ এখানে বেঁধে রেখেছে। কিন্তু কেন? টের পেলাম মাথার পেছনে অল্প অল্প যন্ত্রণা হচ্ছে। আমি চোখ বুজে মনে করার চেষ্টা করলাম সবটা। পরশুদিন মৈনাকের সাথে পারমাদন ফরেস্টে গিয়ে বন্য পশু পাখিদের চাক্ষুষ দর্শন করে টুবলু খুশিতে হাততালি দিয়ে লাফিয়ে উঠছিল বারবার। মৈনাককে বেশ ভালো লেগে গিয়েছিল আমার, তাই তাকে বিশ্বাস করে আমার এখানে আসার গোপন উদ্দেশ্যটা জানিয়েছিলাম। তখন তো আর বুঝতে পারিনি ছেলেটার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। আমাদের কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে সে আমার ট্রলি থেকে চাবুকটা চুরি করে টুবলুকে নিয়ে পালিয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর আবিষ্কার করি আমাদের কটেজটার বাথরুমে লুকোনো একটা দরজা খুলে পেছনের দিকে একটা সরু মেঠো রাস্তা ধরে সে জঙ্গলের মধ্যে পালিয়েছে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। আমি সেই বৃষ্টির মধ্যেই টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক আঁকা বাঁকা সরু পথ পেরিয়ে এসে হাজির হলাম কাটা সাহেবের বাড়িটার একদম পেছনের দিকে। টর্চ জ্বালিয়ে ভেজা বর্ষাতি গায়ে যখন পুরনো কাঠের সিঁড়ি ভেঙে উপরে উঠে এসে ঘরের ভেতর আলো ফেললাম, তখন একটা দৃশ্য দেখে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গিয়েছিল। অচৈতন্য টুবলুকে একটা লম্বা টেবিলের উপর শুইয়ে হাত পা দড়ি দিয়ে বাঁধছে একটা ছেলে, মৈনাক। টেবিলের পাশে শোয়ানো রয়েছে কাটা সাহেবের কাঁটাযুক্ত চামড়া মোড়ানো কালো প্রাচীন চাবুকটা। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরে ছুটে আসতে গিয়েই বিপদটা ঘটল। কাঠের সিঁড়ির ফাঁকে পা আটকে আমি সোজা উল্টে পড়লাম মেঝেতে। আর তখনই আমার মাথাটা কাঠের রেলিংটায় সজোরে ঠুকে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। এখন জানলার ফাঁক দিয়ে বৃষ্টির ছাঁট মুখে এসে লাগতেই চেতনা ফিরে এসেছে আমার চিন্তায় বাধা পড়ল। ঘরের ভেতর একটা শরীর ঢুকে এসেছে। জ্ঞান ফিরেছে তাহলে দেখছি। সরি দাদা, আপনাকে এভাবে বেঁধে রাখতে হচ্ছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই।
কাটা সাহেবের এই চাবুকটা আমার চাই। কানাভুলো টেন্টে একজন শাঁসালো আর্ট কালেক্টর এসেছেন। ভদ্রলোক চাবুকটার জন্য 3 কোটি পর্যন্ত দিতে রাজি হয়েছেন। আপনি অধ্যাপক মানুষ, গবেষণার কাজে আপনি চাবুকটা কিনেছেন। ওটা আপনি কোনো মূল্যেই বিক্রি করবেন না তা জানি। কাজেই জিনিসটা চুরি করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মৈনাক। ভাবতেও পারছি না তুমি এরকম অসৎ উপায়ে টাকা কামিয়ে তুমি পার পাবে না। আমি তোমাকে পুলিশে দেব। গলা নামিয়ে কথা বলুন দাদা। এখানে আপনি আর আমি ছাড়া কেউ নেই। কাজেই আজ আপনার আর ছাড়া পাওয়া হচ্ছে না। পুলিশ তো অনেক পরের ব্যাপার। আমার ভাই কোথায়? ওর খুব জ্বর। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? ছেড়ে দাও। আমি আমি টুবলুর কাছে যাব। দড়ি ছেঁড়ার বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আপনার ভাই আমার কাছেই আছে। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওর সাথে আছে। মৈনাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে দেখে আমার মাথায় যেন দপ করে আগুন জ্বলে গেল। চিৎকার করে বললাম, ওইটুকু বাচ্চা কি এমন ক্ষতি করেছে তোমার? মৈনাক পাশের ঘর থেকে চ্যাংদোলা করে এনে টুবলুকে একটা টেবিলের ওপর শুইয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে দিল। বুঝলাম ছেলেটাকে কড়া ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। বুকটা অল্প অল্প ওঠানামা করছে। কান্নার দমকে আমার গলা বুঝে এলো। মৈনাক এবার কাটা সাহেবের চাবুকটা হাতে ধরে সরসর করে হাওয়ার মধ্যে সেটা চালিয়ে নিয়ে বলল, আচ্ছা দাদা, একটা সত্যি কথা বলুন তো। আপনার নাম তো সম্রাট সমাদার, কিন্তু আপনার এই ভাইটির ভালো নাম কি? ওর নাম সোমনাথ আঁশ। আপনার নিজের ভাই নিশ্চয়ই নয়? না, অনেক ছোটবেলায় ওরা আমাদের বাড়িতে এসে উঠেছিল। ওরা এক দূর সম্পর্কের বৃদ্ধ কাকা আমাদের বাড়িতে 5 মাস খাটত। কোথা থেকে তারা আমাদের বাড়িতে এসেছিল তা আমি জানি না। টুবলু তখন থেকেই আমার ছোট ভাইয়ের মতো থাকতো। আমার বাবাই ওকে স্কুলে ভর্তি করিয়েছিল। ওর কাকা মারা যাওয়ার পর টুবলু আমাদের সাথেই থেকে গেছে, পরিবারের একজন হয়ে। ঠিক তাই, আমার সন্দেহই ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার ভাইয়ের কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে? আছে। ওর রক্ত আমাদের মতো সাধারণ নয়। ওর ব্লাড গ্রুপ রেয়ার, গোল্ডেন ব্লাড। রাইট। জিনগত কারণে আগের প্রজন্ম থেকে পরের প্রজন্মে এই রক্তের ধারা শরীর বদল করে। যদিও সকলের ক্ষেত্রে সেটা হয় না। কয়েক প্রজন্ম পরের কারুর মধ্যে হঠাৎ করে এই রক্তের দেখা মেলে, যেমনটা আপনার এই দত্তক ভাইয়ের মধ্যে দেখা দিয়েছে। জানেন নিশ্চয়ই, অন্য কোনো রক্তের গ্রুপ এই RH নাল রক্তে মিশলে কি সাংঘাতিক বিষক্রিয়া ঘটতে পারে। কিন্তু টুবলুর এত খবরে তোমার কাজ কি? তুমি তো ওই চাবুকটার জন্যই। হুম, শুধুমাত্র চাবুক নয়, আপনার এই ভাইটিকেই আমার দরকার। ওর পদবী, কনুইয়ের নিচে লম্বা জন্মদাগ, চোখের মণি, হাবভাব আর গোল্ডেন ব্লাডের ব্যাপারটা শুনে মনে হচ্ছে আমি ঠিক মানুষেরই খোঁজ পেয়েছি। আপনি হয়তো জানেন না, আপনার এই ভাই এই এলাকারই এক জমিদার বাড়ির ছেলে। ও তৎকালীন জমিদার মঙ্গলচন্দ্র আঁশের একমাত্র জীবিত উত্তরাধিকার। কে তিনি? এই বাড়িটা আসলে জমিদার বাবুই তৈরি করেছিলেন। পরবর্তীকালে ইংরেজরা এর দখল নেয় এবং এটা রূপান্তরিত হয় কাটা সাহেবের কুঠিতে। জমিদার বাবুর পরের প্রজন্মের এক ব্যক্তি সূর্যনারায়ণ আঁশ খুবই ধুরন্ধর ব্যক্তি ছিলেন। তাঁরও সোনালি রক্ত ছিল। কনুইয়ের নিচে ছিল একটা লম্বা কাটা দাগ। তিনি কাটা সাহেবের সাথে সন্ধি করে সমস্ত গ্রামের লোকেদের নীল চাষে বাধ্য করতেন। যারা রাজি হতো না, কাটা সাহেবের কান ভাঙিয়ে তাদের এই কুঠিতে ডেকে এনে কাঁটা বসানো চাবুক দিয়ে বেদম প্রহার করতেন। আমার পূর্বপুরুষ মুক্তেশ্বর মৌলিককেও নীল চাষ করতে রাজি না হওয়ার অপরাধে
এই কুঠিতেই চাবুক প্রহার করে মেরে ফেলা হয়। ষড়যন্ত্রে জড়িত ছিল ওই সূর্যনারায়ণ আঁশ আর কাটা সাহেব। আমি সেই মৌলিক বংশেরই একমাত্র জীবিত উত্তরাধিকার। সে বছর কলেরা মহামারীতে সূর্যনারায়ণের পূর্বপুরুষরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সোমনাথ এই বংশের একমাত্র জীবিত পুরুষ। দাদুর মুখে খুব ছোটবেলায় এই বিশ্বাসঘাতকতার কথা শুনেছিলাম। শপথ করেছিলাম, যদি কোনো দিনও আঁশ বংশের বেঁচে যাওয়া শেষ পুরুষটিকে আমি খুঁজে পাই, তাহলে তাকে মেরে আমার পূর্বপুরুষের মৃত্যুর প্রতিশোধ নেব। অনেক বছর ধরে অপেক্ষা করেছি আপনার এই ভাইটির জন্য। আজ তো ওকে আর ছেড়ে দেব না। চাবুকটা ডেলিভারি করার আগে অন্তত একবার আমি হাতের সুখ করে নেব আপনার ভাইয়ের উপর, আর আপনি সেটা নিজের চোখে দেখবেন। আমার বুকটা ধড়াস করে উঠল। মৈনাক উন্মাদের মতো চাবুকটা হাওয়ায় নাচাতে নাচাতে নিয়ে গেল অচৈতন্য টুবলুর শরীরটার দিকে। আমি দড়ি ছেঁড়ার চেষ্টা ছেড়ে দিয়ে অসহায়ের মতো তাকিয়ে রয়েছি। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে একটা গমগমে গলায় ইংরেজিতে ভেসে এলো একটা কণ্ঠস্বর। Leave him, or else I will kill you, as I did with your ancestor. আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাঠের দরজাটা ভেদ করে ঘরে ঢুকে এসেছে এক বিশাল দেহী সাহেব। এই পোশাক, এই চেহারা। আমি দেওয়ালের ঝুলন্ত বিশাল অয়েল পেন্টিংটার দিকে তাকালাম। হুবহু যেন ছবি থেকে বেরিয়ে। গনগনে লাল চোখে তিনি তাকিয়ে আছেন মৈনাকের ফ্যাকাশে মুখটার দিকে। চোখের সামনে এমন অলৌকিক দৃশ্য দেখে ভয়ে আমার প্রাণ পাখি উড়ে গেল। মৈনাক চেঁচিয়ে উঠে বলল, আমি ভূতে বিশ্বাস করি না। আমি ভূতে বিশ্বাস করি না। আপনি নিশ্চয়ই কোনো ইম্পোস্টার। কাটা সাহেবের ছদ্মবেশ নিয়ে আপনি আমাকে বোকা বানাতে পারবেন না। কে 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 আপনি? বলুন, বলুন কে আপনি? You will know. হা হা করে বিকট শব্দে ঘর কাঁপিয়ে অট্টহাসি করে সেই সাহেব একবার হাতের ইশারা করতেই চাবুকের কাঁটাওয়ালা সুরটা পেঁচিয়ে গেল মৈনাকের গলা। নাগপাশের মতো চেপে বসে শ্বাস আটকে দিতে লাগলো। মৈনাকের মুখ লাল হয়ে গেল, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো। মট করে একটা ঘাড় ভাঙার শব্দ হলো। মৈনাকের নিষ্প্রাণ দেহটা সশব্দে লুটিয়ে পড়ল নীলকুঠির মেঝের উপর। কিরে সম্রাট, তুই তুই ঠিক আছিস? হ্যাঁ, কিন্তু এ কি রাতুল না? তুই এখানে এলি কিভাবে? আমি এখানে এসেছিলাম একটা নাটকের দলের হয়ে শো করতে। উঠেছি ওই তোর ছায়াচিত্র কটেজের কিছু দূরে একটা স্কন্দকাটা টেন্টে। যক্ষ কিচনের বাইরে দুপুরে তোকে আর টুকলুকে দেখলাম। ইচ্ছা করেই দেখা দিইনি, কারণ ভেবেছিলাম সন্ধ্যের বনফায়ারের সময় চমকে দেব, কিন্তু এমন বৃষ্টি নামলো, তার হলো কই। কিন্তু এই পোশাক, এই সাজ, মাইরি তুই তো আমায় চমকে দিয়েছিলি। কাল যে নাটকের শোটা ছিল, আমি সেখানে ইংরেজ সেজেছিলাম। পোশাক পরাই ছিল, শুধু ছবির সঙ্গে মিলিয়ে গোঁফ আর পরচুলাটা পাল্টে নিয়েছিলাম। রাতে ভূত বাথরুমের ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম ওই ছেলেটা তোর ভাইকে চ্যাংদোলা করে নিয়ে বৃষ্টির মধ্যেই দৌড়ে পালিয়ে যাচ্ছে কটেজের পেছনের ওই জঙ্গলটার দিকে। আমার সন্দেহ হওয়াতে ওকে অনুসরণ করে কাটা সাহেবের নীলকুঠিতে এসে পৌঁছলাম। আড়াল থেকে মৈনাক আর তোর কথোপকথন শুনে তাই আর এই ভূতের বেশে ভয় দেখানোর সুযোগটা হাতছাড়া করতে পারিনি। তা যাই হোক, কেমন অ্যাক্টিং করলাম বল? রাতুল ততক্ষণে আমার আর অচৈতন্য টুবলুর হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে। আমি মৈনাকের মৃতদেহটার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে বললাম,
আজ আমাদের বাঁচাতে গিয়ে তুই একটা মানুষ খুন করে ফেললি। কিন্তু তুই অত ভারী কাঠের দরজাটা ভেদ করে ভেতরে এলি কি করে? আর আর ওই চাবুকটা, ওটাকে তুই নিজের হাতের ইশারায় নাড়াচ্ছিলি কিভাবে? টুবলুকে দু হাতে পাঁজা কোলা করে তুলে খোলা দরজাটার দিকে এগিয়ে যেতে যেতে রাতুল বলল, কেন, অত সিম্পল ম্যাজিক? মনে নেই স্কুলের টিফিন পিরিয়ডে তোদের কত রকমের হাত সাফাইয়ের খেলা দেখাতাম? কিন্তু তোর জামায় এত রক্ত কেন? এখন আর প্রশ্ন নয়। টুবলুর জ্ঞান ফিরে আসার আগেই আমাদের এই নীলকুঠি ছেড়ে পালাতে হবে। তুই গায়ে বর্ষাতিটা চাপিয়ে তাড়াতাড়ি আয়। ওই কোনায় টর্চটা পড়ে আছে, ওটা নিয়ে আয় আগে। আগে চল ওটা নিয়ে, আমি পেছনে টুবলুকে নিয়ে আসছি। আমি আর কোনো প্রশ্ন না করে রাতুলের কথা মতো কাটা সাহেবের নীলকুঠির সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলাম। আমার এক হাতে টর্চ আর অন্য হাতে কাটা সাহেবের চাবুক। বাইরে তখন জমাট অন্ধকার, বৃষ্টির তেজ এখন একটু কমে এসেছে। পেছনে রাতুল আসছে কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ কোনো পায়ের শব্দ কানে আসছে না। এমন সময় হঠাৎ আমার পকেটের মোবাইলটা এই বন্য নিস্তব্ধতার মধ্যে সশব্দে বেজে উঠতেই চমকে উঠলাম। ইজি ফিশু ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ম্যানেজার কালীচরণ বাবুর ফোন। আমি সেটা রিসিভ করে কানে লাগাতেই ভদ্রলোক হাউমাউ করে চেঁচিয়ে উঠে বললেন, স্যার, আজ রাতে আপনারা কেউ কটেজের বাইরে বেরোবেন না। একটু আগেই আমাদের স্কন্দকাটা টেন্টে একজন খুন হয়েছে। কাল রাতেই একটা নাটকের দল হঠাৎ অনলাইনে বুকিং করে এখানের 3টে টেন্ট বুক করে নেয়। ওই দলেরই এক মেম্বারের বুকেই ছুরি মেরে এতটাই গা ঢাকা দিয়েছে। মহিনাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আমি পুলিশে ফোন করেছি। আমার ক্যাম্পে এই ফার্স্ট টাইম এইরকম মিসহ্যাপ ঘটল। কি কাণ্ড বলুন তো স্যার, আপনি কিছু জানেন নাকি স্যার? না, কিন্তু ওই লোকটা যিনি আজ খুন হয়েছেন তার নামটা রাতুল আঁশ, খুব নামকরা নাট্যাভিনেতা। আপনি চিনতেন নাকি? আমার কানে আর কোনো কথা ঢুকছিল না। কানে ফোন রেখেই পেছন ঘুরে চমকে উঠলাম। কোথায় রাতুল? এটুকু সময়ের মধ্যেই কি সে তবে বাতাসে মিলিয়ে গেল? কেউ তো কোথাও নেই, চারদিকে তো ফাঁকা। কেবল দরজার পাশে নীলকুঠির মেঝেতে শুয়ে চোখ বুজে ঘুমোচ্ছে আমার ভাই টুবলু, শ্রীমান সোমনাথ আশ। মাথাটা বোঁ করে ঘুরে যেতেই চোখের সামনে অন্ধকার নেমে এলো আমার। মঙ্গলগঞ্জে রাতুলের ঘটনাটা আমার এত বছরের নাস্তিক বিশ্বাসের দেওয়ালে চিড় ধরিয়েছিল, কিন্তু তখনও বুঝতে পারিনি সেই হালকা চিড় শেষমেশ একটা বড় সড়ো ফাটলে পরিণত হতে চলেছে খুব শিগগিরই। কি কেমন লাগছে গল্পটি? ভালো লাগলে লাইক করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন এবার শুনে নিই এর পরের অভিজ্ঞতাটির কথা। মঙ্গলগঞ্জ থেকে ফিরে আসার বেশ কয়েকদিন পরের কথা। টুবলুও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। সেদিন সকাল থেকেই মেঘ ভাঙা বৃষ্টি নেমেছিল। ঝমঝমে বৃষ্টিতে কাক ভেজা হয়ে আমাদের প্রীতি উদ্যোগ এনজিওর অফিসের দরজা খুলে ভিতরে ঢুকেই দেখলাম মিটিং ততক্ষণে শুরু হয়ে গিয়েছে। আমাকে দেখে পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট বছর 52 অর্ধেন্দু নস্কর অ্যাক্টিভ নস্যি নিয়ে হেসে বললেন, আরে এসো এসো সম্রাট, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। বোর্ড অফ ডিরেক্টররা এবার একটু অন্যরকম ডিসিশন নিয়েছে, বুঝলে। আমরা ঘুরে ঘুরে ভারতের সেই সব গ্রামে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করব, যেসব জায়গায়
কুসংস্কারের জন্য প্রায়শই মানুষকে ভণ্ড তান্ত্রিক বা ডাইনির অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়। এইসব জায়গায় লিটারেসি রেট বেশ লো। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার সুব্রত স্যারের কাছে বেশ কয়েকটা লিস্ট জমা পড়েছিল। সেখান থেকে ফিল্টার করে টপ 10 গ্রামের নাম সিলেক্ট করা হয়েছে। বর্ধমানের বেলডাঙ্গা গ্রাম তাদের মধ্যে সবচেয়ে উপরে। গত 3 মাসে অন্তত 7 জন গ্রামবাসীকে ভণ্ড তান্ত্রিক আর ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও কুসংস্কারের থাবা যেভাবে ধীরে ধীরে মানুষদের এমন হিংস্র করে তুলছে, তাতেই খুনোখুনি খেলাটা বাড়তেই থাকবে। পঞ্চায়েত, পুলিশ, প্রশাসন কিছুই করতে পারছে না। আমাদের উচিত এই সময় মানুষের পাশে দাঁড়ানো। কি তোমরা কি বলো? অর্ধেন্দুদার কথা শুনে সবাই এক বাক্যে সায় দিল যে তারাও এই মহৎ কাজে যোগ দিতে এক পায়ে রাজি। অর্ধেন্দুদা খুব ভালো বক্তৃতা দিতে পারেন। বরাবর দেখে আসছি অফিসের জোয়ান থেকে বুড়ো সবাই ভদ্রলোকের কথা খুব মন দিয়ে শোনে, বেশ সম্মান শ্রদ্ধাও করে। অর্ধেন্দু নস্কর সরাসরি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার ছিলেন। কাজের প্রয়োজনে ঘুরেছেন দেশের অনেক জায়গায়। সেসব অভিজ্ঞতার ছাপ পড়েছে তার মনে, এমনকি মাথার পাক ধরা চুলেও। এর আগেও খেয়াল করেছি অর্ধেন্দুদা কোনো প্রস্তাব দিলে চট করে কেউ তার বিরোধিতা করে না। এক্ষেত্রেও তাই হলো। আমি যেহেতু মিটিংয়ের সব থেকে লেট কামার, তাই আমার সম্মতি পেয়ে অর্ধেন্দুদা খুশি হয়ে বললেন, তাহলে ওই কথাই রইল। দিন সাতেকের জন্য বেলডাঙ্গা গ্রামে আমরা ক্যাম্প ফেলব। আমাদের প্রোগ্রামে কি কি অ্যাক্টিভিটি হবে সেটা 2 দিনের মধ্যেই ড্রাফট করে ফেলবে আমাদের সকলের প্রিয় প্রোগ্রাম ম্যানেজার অলোকেশ দত্ত। অলোক শিডিউলটা বানিয়ে দিলেই আমরা গোছ কাজ শুরু করব। তারপর নেক্সট মান্থের ফার্স্ট উইকে বেরিয়ে পড়ব। কি তোমরা রাজি তো? আবার সবাই সমস্বরে চেঁচিয়ে অর্ধেন্দুদার মতামতকে সমর্থন করল। এবার আমি জিজ্ঞেস করলাম, সে তো খুব ভালো কথা, কিন্তু ফান্ডিংয়ের কি হবে? অফিস ফান্ডে যা আছে সেই দিয়ে কি আর এত বড় প্রোগ্রাম অর্গানাইজ করা যাবে? বেসিক নিডগুলোও তো প্রোভাইড করতে হবে। অফিস ফান্ডে কি আর অত টাকা হবে? অর্ধেন্দুদা মুচকি হেসে বলল, সে ব্যবস্থা করে ফেলেছি সম্রাট। আমার সাথেই শিমলেপাল রিজার্ভ ফরেস্টে পোস্টেড ছিলেন অফিসার বিশ্বজিৎ ভদ্র। রিটায়ারমেন্টের পর বর্ধমানের বেলডাঙ্গা গ্রামের কিছু দূরে মফস্বল এলাকায় একটা বাড়ি বানিয়ে সেখানেই বসবাস করছেন দীর্ঘদিন। আমি ওর সঙ্গে যোগাযোগ করে সবটা বলাতে রাজি হয়ে গেলেন। উনি আমাদের এনজিওর এই ক্যাম্পেনিংয়ে ডোনেট করবেন বলে বেশ মোটা অঙ্কের অ্যামাউন্টের ব্যবস্থা করেছেন। ভদ্রলোকের জামাই বেলডাঙ্গা প্রাইমারি স্কুলের টিচার, কাজেই গ্রামের মধ্যে ক্যাম্প করার কাজটাও সামলে নেবে। ফান্ডিং নিয়ে টেনশন নিও না। এরপর আর কিছু বলার থাকে না। দিন 3 মধ্যে অলোকেশ প্রোগ্রামের একটা শিডিউল তৈরি করার পর জোর কদমে আমাদের গোছগাছ শুরু হলো। সামনেই টুবলুর পরীক্ষা। নির্বিঘ্নে যাতে ও পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, তাই ওকে দিন 10 জন্য আমার এক দূর সম্পর্কের কাকার বাড়ি মধুপুরে পাঠিয়ে দিলাম। তারপর স্টুডেন্টদের বাবা মায়ের সাথে কথা বলে কিছুদিন পড়ানোর থেকে ছুটি নিয়ে প্ল্যান মতো অগস্টের 3 তারিখ অর্ধেন্দুদার নেতৃত্বে আমরা জনা 8 মেম্বার হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকালে চড়ে বসলাম। বেলডাঙ্গা স্টেশনে পৌঁছতেই বিকেল হয়ে গেল। সেখান থেকে ভ্যান রিক্সায় চড়ে প্রাইমারি স্কুলে পৌঁছতে লাগলো আরো পাক্কা 1 ঘন্টা। এর আগেও আমি অনেকবার দলের সাথে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ে চ্যারিটির কাজে কাজে ঘুরেছি, কিন্তু বেলডাঙ্গার এমন ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কোথাও দেখিনি। লালচে মেঠো সরু পথে ভ্যান রিক্সায় যেতে যেতে চোখে পড়ছিল দুপাশে বহু দূর বিস্তৃত ধান আর সর্ষের ক্ষেত। অল্প অল্প ফুরফুরে হাওয়ায় মেজাজটা ভালো হয়ে গেল। মনে হয় সকালে এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধে মন যেন পালিয়ে যেতে চায় দূরে, অনেক দূরে। চারদিকে এত ঘন সবুজের আচ্ছাদন দেখে আমার বারবার মনে হতে লাগলো, মানুষ মিছেই গাছ কেটে উঁচু উঁচু ইট সিমেন্টের বিল্ডিং বানিয়ে দিন দিন যেন কলকাতা শহরটাকে আরো প্রাণহীন করে তুলছে। অপরূপ প্রকৃতির আসল রূপ যদি কোথাও ধরা পড়ে থাকে, তো সেটা ধরা পড়েছে এই বেলডাঙ্গা গ্রামেরই
প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে। এত মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকেও যে মানুষ কেন খুনোখুনি করে, সেটা ভেবেই আমার মনটা একটু খারাপ হয়ে গেল। বেলডাঙ্গা প্রাইমারি স্কুলের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বছর 30-এর ভূগোল শিক্ষক অমর কুণ্ডু। খুব খাতির করে আমাদের ভেতরে নিয়ে বসালেন। হেড স্যার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো। প্রৌঢ় কিন্তু খুব জ্ঞানী মানুষ। আমাদের এনজিও কাজকর্মের খবর শুনে ভদ্রলোক খুব খুশি হলেন। অর্ধেন্দুদা মানবেন্দ্রবাবুর সাথে বেশ ভাব জমিয়ে ফেললেন। ভদ্রলোক বেশ দুঃখ করছিলেন ইদানিং কুসংস্কারের কবলে পড়ে যেভাবে গ্রামের মানুষেরা হিংসাত্মক হয়ে উঠছে, এতে ছাত্রদের মনে খারাপ প্রভাব পড়ছে। আমরা যে এই ব্যাপারটা নিয়ে পজিটিভলি নড়াচড়া করার চেষ্টা করছি, এটা শুনে উনি খুশি হয়ে বেশ কিছু টাকা ফান্ডিংয়ের জন্য জমা করতে রাজি হলেন। অলোকেশ আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের স্কেডিউলটা অমর কুণ্ডু আর মানবেন্দ্রবাবুকে ভালো করে বুঝিয়ে দিল। স্কুলের বেয়ারাকে ডেকে মানবেন্দ্রবাবু আমাদের লিফলেটগুলো চারপাশের গ্রামে ছড়িয়ে দিতে বললেন। বেয়ারা সেসব নিয়ে চলে গেল। আরেকজন বেয়ারা এসে আঠা দিয়ে আমাদের প্রমোশনাল পোস্টারগুলো সেঁটে দিতে লাগলো স্কুলের দেওয়ালে। কাল শনিবার সকাল থেকেই তাই স্কুলের মাঠে পড়বে আমাদের প্রোগ্রামের ক্যাম্প। আশেপাশের গ্রাম থেকে বাচ্চারা এলে তারপর শুরু হবে তাদের বিনামূল্যে বই খাতা আর জামা কাপড় বিতরণ। তারপর হবে পরিবেশ সচেতনতা নিয়ে নাটক। এরপর অর্ধেন্দুদা কুসংস্কারের নেগেটিভ দিকটা নিয়ে বেশ লম্বা চওড়া একটা বক্তৃতা দেবেন। এছাড়াও আছে সায়েন্স এক্সপেরিমেন্ট, হেলথ চেক আপ, নাচ গান, কুইজ কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি। পরপর 7 দিন এরকমই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করব। ঠিক হলো সেই রাতটা আমরা স্কুলেই কাটাবো। আজ বৃহস্পতিবার। জোর কদমে শুরু হয়ে গেছে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের কাজ। গ্রামের মানুষদের দিক থেকে বেশ সাড়াও পাওয়া গেছে। এই 1 সপ্তাহ স্কুল ছুটি দিয়েছেন মানবেন্দ্রবাবু। স্কুলের মাঠে বসেছে ছোট একটা মেলা। সকাল থেকে সন্ধে সেখানে গ্রামের মানুষদের ভিড় যেন উপচে পড়ছে, রীতিমতো যেন উৎসব লেগে গেছে। অর্ধেন্দুদা খুব খুশি। প্রোগ্রামের সব টার্গেট খুব সুন্দরভাবে পূর্ণ হচ্ছে। আশেপাশের গ্রামগুলোর থেকে আরও বেশ কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করেছেন মানবেন্দ্রবাবু। আমাদের এই উদ্যোগে তাঁর উৎসাহ কিছু কম নয়। অমর কুণ্ডুও বেশ সাহায্য করছেন লোকজন জড়ো করার ব্যাপারটায়। সব মিলিয়ে সপ্তাহের শেষের দিকে এসে আমাদের প্রোগ্রাম বেশ জমে উঠেছে। আমরা 4 জন তখন টেবিল পেতে দাঁড়িয়ে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের বই খাতা উপহার দিচ্ছিলাম। আমার বন্ধুস্থানীয় কমিটির অন্যতম অ্যাক্টিভ মেম্বার ত্রিশালী তখন বাচ্চাদের হাতে হাতে তুলে দিচ্ছে আইসক্রিমের কাপ আর চকলেটের প্যাকেট। বাচ্চাগুলোর ঠোঁটের হাসিগুলো চওড়া হতে দেখে ত্রিশালীও ওদের সাথে হাসতে হাসতে সেলফি তুলল। ওদের বেশিরভাগেরই পরিবার দারিদ্র্য সীমার নিচে। স্কুলে পড়াশোনার খুব একটা সামর্থ্য নেই। কাজেই বাচ্চাগুলো রঙিন বই পেয়ে যখন কিলকিল করে হাসতে হাসতে পাতা উল্টে উল্টে দেখছিল, তখন ওদের ঠোঁটের নির্মল হাসি দেখে আমাদের কমিটির গোমরামুখ সোনালী ম্যাডাম পর্যন্ত এসে গড়াগড়ি খেলেন। আমার যদিও সেদিকে মন ছিল না। আমি তখন চারদিকে চোখ ঘুরিয়ে বাচ্চাদের ভিড়ে খুঁজে চলেছি একটা মুখ। গতকালও সেই মুখটাকে আমি দেখতে পাইনি। গত 4 দিন ধরে এই মুখটা আমি দেখছি। সাধারণত গ্রামের সব বাচ্চাদের মুখেই অনেকটা একই রকমের অভিব্যক্তি দেখা যায়, কিন্তু ওই বাচ্চাটার মুখ সবার থেকে আলাদা। তার মুখে নেই কোনো হাসি, নেই কোনো খুশি। জাগতিক সমস্ত সুখ দুঃখ, নির্মলতা সবকিছু যেন কেউ একটা ভ্যাকিউম ক্লিনার দিয়ে শুষে নিয়েছে। কোনো বাচ্চা ছেলের মুখ যে এমন রক্তশূন্য থমথমে হতে পারে, এটা এর আগে কোনোদিন মনেই হয়নি আমার। বাচ্চা ছেলেটা রোজ আসে, ভিড়ের থেকে একটু আলাদা হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টে চেয়ে থাকে আমাদের দিকে। তারপর সবাই চলে গেলে সে এগিয়ে আসে টেবিলের কাছে। জামা, খাবার, বর্ষাতি, ছাতা, চাদর, বই
যেদিন যা বিতরণ করা হয় নিয়ে চুপচাপ চলে যায়। উপহার পেয়েও মুখের ভাব থাকে থমথমে। আমি বেশ কিছুদিন ধরেই ওকে লক্ষ্য করছি। রোজ একই রকম দেখতে একটা ছেঁড়া গেঞ্জি আর কালো রঙের ময়লা একটা হাফ প্যান্ট পরে বাচ্চাটা আসে। খালি পা, মাথার চুল উস্কো খুস্কো, হাতে থাকে একটা পাখি মারার গুলতি। বাচ্চাটা কারুর সাথে কোনো কথা বলে না। শনিবার সারাটা দিন বক্তৃতা, পরিবেশ সচেতনতার প্রাথমিক শিক্ষা এসবের মধ্যে দিয়ে কাটল। তারপর কেউ অসুস্থ হলে কোনো তান্ত্রিক বা ওঝার কাছে না নিয়ে গিয়ে শহরের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে একটা ছোট্ট নাটক মঞ্চস্থ করা হলো। পুরো ব্যাপারটা আমাদের কমিটির কালচারাল হেড মিসেস শর্মিষ্ঠা ব্যানার্জি আর অর্ধেন্দুদা মিলে বেশ ভালোই সামলে নিলেন। তারপর আমাদের কমিটির সাথে যুক্ত ফিজিক্সের প্রফেসর সুকোমল জোয়ারদার ছোট্ট একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের প্রোগ্রাম করে গ্রামের মানুষদের ম্যাজিক, কুসংস্কার আর বিজ্ঞানের মধ্যে আসল পার্থক্যটা বোঝালেন। সেদিন সন্ধ্যেতে অর্ধেন্দুদার নির্দেশে স্কুল মাঠে বনফায়ারের আয়োজন করা হলো, সাথে বনমুরগির রোস্ট। কমিটির কনিষ্ঠ মেম্বার বছর 27-এর সোমক সেন গিটার বাজিয়ে গান ধরল। গ্রামের এক বাউল সন্ন্যাসী গিটারের তারের ঝংকারের সাথে সাথে তার একতারায় চমৎকার সুর তুলে সোমককে টেক্কা দিতে লাগলেন। আমরা সবাই খুব আনন্দ করে প্রথম দিনের সাকসেস পার্টি সেলিব্রেট করলাম। রবিবার গ্রামের বাচ্চাদের প্রাইমারি হেলথ চেকআপের কাজ চলল সন্ধে পর্যন্ত। আমাদের কমিটির অন্যতম বোর্ড অফ ডিরেক্টরস ডক্টর প্রাণতোষ হাজরা রোগ বুঝে তাদের ওষুধ দিলেন। সেদিন আমি প্রথম বাচ্চাটাকে ভালো করে লক্ষ্য করেছিলাম। চামড়ায় ছোপ ছোপ দাগ, সম্ভবত কোনো জটিল স্কিন ডিজিজ আছে। ডক্টর জোয়ারদার ওকে একটা ওষুধ খাইয়ে দিলেন। সেদিন রাতে ঝেঁপে বৃষ্টি এলো। সোমবারটা সারা দিন কাটল নাটক আর গান বাজনার আয়োজন করে। গ্রামের অনেক ছোট ছোট ট্যালেন্টেড বাচ্চারা মঞ্চে উঠে গান গাইল, নাচ দেখালো, আবৃত্তি করল। ভিড় করে থাকা গ্রামবাসীদের মুখে আনন্দের আর হাততালির বন্যা বয়ে গেল। মঙ্গলবার গ্রামের সব বাচ্চাদের নতুন জামা বিতরণ শেষ হলে বাচ্চাটা চুপচাপ গুটি গুটি পায়ে এগিয়ে এলো আমার টেবিলটার দিকে। একটাই লাল জামা পড়েছিল, সেটার দিকে জুলজুল চোখে চেয়ে রইল, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। টেবিলটা ততক্ষণে প্রায় ফাঁকাই হয়ে গেছিল। কমিটির মেম্বাররা তাঁবুর ভিতরে গিয়ে বিশ্রাম করছে। স্কুলের বেয়ারারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখছিল। আমি টেবিলের কাছে দাঁড়িয়ে ঠান্ডা শরবতের গ্লাসটা নিয়ে একটা সিগারেট ধরাতে যাব, এমন সময় বাচ্চাটাকে টেবিলের দিকে এগিয়ে আসতে দেখে আমি সেটা প্যাকেটে ঢুকিয়ে টেবিলের উপর থেকে লাল জামাটা তুলে জিজ্ঞেস করলাম, কি পছন্দ? বাচ্চাটা ঘট করে ঘাড় নাড়ল। আমি জামাটা ওকে দিয়ে হাতের শরবতের গ্লাসটা বাড়িয়ে দিলাম। বাচ্চাটা অদ্ভুত চোখে কিছুক্ষণ আমাকে দেখল, তারপর চোখের ইশারা বুঝতে পেরে ঢকঢক করে শরবতটা খেয়ে খালি গ্লাসটা ফিরিয়ে দিল। কি নাম তোর? কান্নু। কোথায় থাকিস? ওইদিকে। আঙুল উঁচিয়ে নিজের বাসস্থানের জায়গাটা বোঝানোর চেষ্টা করল সে। বাড়িতে কে কে আছে? মা আর আমি। বাবা নেই। শহরে গেছে? কানু চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগল। তারপর আস্তে আস্তে বলল, নেই, সবাই পিটিয়ে মেরে ফেলেছে। সে কি, কেন? কানু আবার চুপ। আমি প্রশ্ন ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, তোর মা কি করে? মাটির পুতুল বানায়
হাটে বেচে। তুই স্কুলে পড়িস না? না, এই গুলতিটা দিয়ে কি করিস? বনে বনে ঘুরে পাখি মেরে বেড়াই। না, আর কখনো মারবি না। ওদেরও তো প্রাণ থাকে, পরিবার থাকে। আর পাখি মারবি না, কেমন? কানু ঘাড় নাড়ল। ওর সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা চালানোর ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ তাঁবু থেকে অর্ধেন্দুদা হাঁক দিলেন। কই সম্রাট, একবার ভেতরে এসো তো। কালকের প্রোগ্রামটার বাজেট নিয়ে একটু ডিসকাস করার আছে। আমি কানুর দিকে ঘুরে ওর মাথার চুলগুলো একটু ঘেঁটে দিয়ে বলেছিলাম, যা বাড়ি যা, কাল আসিস, ভালো বর্ষাতি দেব। বিকেলে নাটক হবে কিন্তু, আসিস। কানু চলে গেল। সেই যে গেল, আর এলো না। বুধবার গোটা দিনটা কানুকে কোথাও দেখতে পেলাম না। তারপর পরিবেশ সচেতনতার উপর নাটকের রিহার্সেল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ওর কথাটা একরকম ভুলেই গেছিলাম। নাটকের শেষে হেড স্যার মানবেন্দ্রবাবুর সাথে রাতে তাঁবুতে বসে পরদিনের প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করেই কানুর কথাটা মনে পড়ল। ছেলেটার ডেসক্রিপশন দিতে মানবেন্দ্রবাবু বোধহয় তাকে চিনতে পারলেন। তিনি ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সাদা দাড়ি চুলকে বললেন, হ্যাঁ, কানুর মা খুব ভালো মাটির পুতুল বানাতে পারে। ফি সপ্তাহে হাটে বেচতে যায়, কিন্তু বিক্রি বাট্টা সেরকম একটা হয় না। খুব অভাবের সংসার, বুঝলে। কানুর বাবা কুশল মুর্মু ছিল এই গ্রামের নামকরা তান্ত্রিক। লোকের বাড়ি বাড়ি ঘুরে শান্তি সস্তায়ন করত। অপদেবতার প্রকোপ থেকে গ্রামের মানুষদের রক্ষা করার জন্য যাগযজ্ঞ করত। তা সবাই তাকে বেশ মান্যগণ্য করত। কিন্তু সেবার গ্রামে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। গ্রাম থেকে হঠাৎ নিরুদ্দেশ হতে শুরু করলো ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা। গ্রামে ত্রাস ছড়িয়ে পড়ল। এমন সময় একদিন রাতে হাট থেকে ফিরছিল গ্রামেরই একদল জোয়ান ছেলে। নদীপথ ধরে যেতে যেতেই তারা দেখতে পেল নির্জন অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় কুড়ুল দিয়ে মাটি কোপাচ্ছে কুশল তান্ত্রিক। তার পাশে একটা বস্তা। ছেলেগুলোকে সেদিকে এগিয়ে আসতে দেখেই হঠাৎ ভয় পেয়ে চোঁচা দৌড় দিল সে। ওরা তখন বস্তা খুলে দেখল সেটায় ডাই করা রয়েছে নরকঙ্কাল। সব ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কঙ্কাল, মোট 13টা। সবার খুলি দেহের থেকে আলাদা। কারোর আর বুঝতে বাকি রইল না তন্ত্র সাধনার নামে গ্রামেরই বাচ্চাদের চুরি করে তাদের মায়ের পায়ে বলি দিয়েছে কুশলতান্ত্রিক। ছেলেরা ফিরে গিয়ে এই কথা সবাইকে বলতেই গ্রামের সবার মুখে মুখে এই ঘটনা ছড়িয়ে পড়ল। ছোট জায়গা তো, গুজব আর কুচ্ছা ছড়াতে সময় লাগে না। সেই রাতেই লাঠি সোটা নিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা আক্রমণ করে কুশলতান্ত্রিকের ভিটেতে। তারপর জোর করে তাকে টানতে টানতে বাইরে বের করে এনে ছেলে বউয়ের সামনে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। কানু তখন আরো ছোট। এই ঘটনার পর থেকেই ওদের এক ঘরে করে দেওয়া হয়। এখন গ্রামের সীমান্তেই একটা কুঁড়ে ঘরে থাকে মা ছেলে, কোনো রকমে দিন কাটায়। কয়েক ঘর পরিবার ছাড়া গ্রামের খুব একটা কেউ ওদের সঙ্গে কথা বলে না। এইসব ঘটনা এখানে এখন এত বেড়ে গেছে যে কুসংস্কারের শিকড় সবার মনের মধ্যে গেঁথে গিয়েছে। দেখুন আপনাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখন এদের মধ্যে কতটা জ্ঞান সঞ্চার করতে পারে। সেদিন অবশ্য আর বেশিক্ষণ মানবেন্দ্রবাবুর সাথে কানুকে নিয়ে কথা হয়নি, কিন্তু ছেলেটার করুণ দুটো চোখ আর পোড়া অদৃষ্টের কথা ভেবে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। যদিও সকালে উঠে চকলেট আর চাদর বিতরণের সময় গ্রামের বাচ্চাদের হাসি মুখগুলোয় নির্মল আনন্দের ছটা দেখে আমার সেই মন খারাপ ভাবটা কেটে গেল। সত্যি, ছোট ছোট অভাবী বাচ্চাদের মুখে এক চিলতে হাসি ফোটানোতে যে আরাম আছে, তার কাছে পৃথিবীর সব দামি ঐশ্বর্য ফিকে হয়ে যায়। কিন্তু বিতরণ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও যখন আজ কানুকে চারপাশে কোথাও খুঁজে পেলাম না, তখন আমার মনটা এবার একটু খচখচ করতে লাগলো।
এই তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়েও কলকাতা থেকে দূরে প্রত্যন্ত গ্রামগুলোয় ছুঁতমার্গের কড়াকড়িটা এখনও বেশ মাটি কামড়ে পড়ে আছে। কুশলতান্ত্রিকের ঘটনাটার পর গ্রামের মানুষেরা ওদের মা ছেলেকে অচ্ছুত করে রেখেছে। হয়তো সেদিন গ্রামের কেউ কানুকে চুপি চুপি আমার সাথে কথা বলতে দেখে প্রধানের কাছে নালিশ জানিয়েছে। তাই হয়তো কেউ ওদের হুমকি দিয়ে এসেছে স্কুলের মাঠের দিকে না ঘেঁষতে। কে জানে। মাথা ঘুরিয়ে দেখলাম কিছু দূরে একটা বাচ্চা ছেলে চকলেটের প্যাকেটটা দাঁত দিয়ে ছেঁড়ার অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই বাচ্চাটাকেই একমাত্র আমি কয়েকবার কানুর সাথে কথা বলতে শুনেছি। আমি হাতছানি দিয়ে ওকে কাছে ডাকলাম। তারপর প্যাকেট ছিঁড়ে চকলেটটা বের করে বাচ্চাটার হাতে দিয়ে ওর গালটা একটু টিপে এসে প্রশ্ন করলাম, তুই কানুর বন্ধু? বাচ্চাটা ভয়ে ভয়ে একবার চারপাশে তাকিয়ে দেখে নিয়ে উপর নিচে মাথা দুলিয়ে চকলেট খেতে লাগলো। কি নাম তোর? আমার নাম রামু। স্কুলে পড়িস? হ্যাঁ, বাহ, কোন ক্লাস? আমি ক্লাস 3-তে পড়ি। ভেরি গুড। আচ্ছা, এখন বল তো, তুই কানুর বাড়ি চিনিস? চিনি। তুই ওর সাথে মিশিস, কেউ কিছু বলে না? না তো, আমাদের বাবারা তো বন্ধু ছিল। ও, কানুকে দুদিন ধরে দেখছি না, কেন আসছে না কিছু জানিস? বলল শরীর খারাপ, তাই আসেনি। আমি কানুর ভাগের আলাদা করে রাখা চাদরের প্যাকেটটা, দুটো 500 টাকার নোট আর আরও 4টে চকলেটের প্যাকেট রামুর হাতে ধরিয়ে দিয়ে বললাম, শোন রামু, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। এই চাদরটা কানুর মাকে দিয়ে আসবি, আর দুটো চকলেট কানুকে। বাকি দুটো চকলেট তুই নিবি, এটা তোর পুরস্কার। আর এই টাকা দুটো কানুর মায়ের হাতে দিবি। চুপচাপ যাবি, দিয়ে চলে আসবি, কেমন? কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আর আগামীকাল আমাদের শেষ প্রোগ্রাম, আসিস। অনেকটা করে চাল ডাল, আঁকার বই, স্কেচ পেন এসব দেব, তোর জন্য বেশি করে রেখে দেব, কেমন? দুটো এক্সট্রা চকলেট দেখে এমনিতেই রামুর মুখটা হাঁ হয়ে গিয়েছিল। এখন স্কেচ পেনের কথা শুনে আনন্দে ওর খুদে খুদে চোখের মণি দুটো চকচক করে উঠল। ঘট করে ঘাড় নেড়ে জিনিসগুলো বগল দাওয়া করে ছোট্ট রামু চকলেট খেতে খেতে চলে গেল। অলোকেশ তাঁবু থেকে বেরিয়ে এসে হাঁক দিল, ও সম্রাটদা, একটু শুনে যাও। বলছি, অর্ধেন্দুদা একটা জরুরি মিটিং ডেকেছেন। তোমাকে কষ্ট করে কাল একটু বেলডাঙ্গা শহরে যেতে হবে গো। সকাল 10টায় বাস। অমরবাবুর সঙ্গে যাবেন। এই সকালে ডিস্ট্রিবিউশনের কাজটা সোনালী ম্যাডাম, ত্রিশালী আর বিভাসদার সামনে নেবে। আজ শুক্রবার দুপুর থেকেই টিপটিপ করে সেই যে বৃষ্টি নেমেছে, থামার নামই নেই। সন্ধ্যের সময় যখন শহর থেকে ফেরার বাস ধরে বেলডাঙ্গা গ্রামের সীমান্তে পৌঁছলাম, ঘড়িতে তখন 7টা। বৃষ্টির তেজটা এখন আরেকটু বেড়েছে। আমি আর অমরকুণ্ডু গল্প করতে করতে নদীর দিকের রাস্তাটা ধরে হেঁটে স্কুলের দিকে ফিরছিলাম। রাস্তায় আলো নেই, তাই টর্চের সাদা আলো ফেলে আমরা খুব সাবধানে পিছল রাস্তায় হাঁটতে হাঁটতে বাঁক ঘুরে কাঁচা মাটির রাস্তায় নেমে পড়লাম। মাঝে মাঝে কালো আকাশের বুক চিরে দু একটা বিদ্যুতের রেখা ঝলসে উঠছে। সঙ্গে শোনা যাচ্ছে মেঘেদের গুরুগম্ভীর বিবাদের শব্দ। শোঁ শোঁ করে এত জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে যে ছাতার দিশা ঠিক রাখা কষ্টকর হয়ে দাঁড়ালো। ভাগ্যিস আমার গায়ে বর্ষাতি ছিল। আমার কাঁধ থেকে সাইড ব্যাগে ঝুলছে 500 টাকার এক তাড়া নোটের বান্ডিল, 50,000 হার্ড ক্যাশ। কাল অর্ধেন্দুদার নির্দেশ মতো আমি আর অমরকুণ্ডু সকাল সকাল বাস ধরে হাজির হয়েছিলাম রিটায়ার্ড ফরেস্ট অফিসার বিশ্বজিৎ ভদ্রের বাড়িতে। বন্ধুর কথা মতো তিনি আমাদের এনজিওর চ্যারিটি ফান্ডে এই মোটা অঙ্কের টাকার অনুদান দিয়েছেন। এতগুলো টাকা ক্যাশে সাবধানে নিয়ে আসাটা একটা বড় ঝুঁকির কাজ। অফিসের সিনিয়র ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুবাদে অর্ধেন্দুদা নিশ্চিন্তে সেই দায়িত্ব আমার বিশ্বস্ত কাঁধে তুলে দিয়েছেন।
বিশ্বজিৎবাবু অবশ্য খুব দিলখোলা মানুষ। ওর মেয়ে মানে অমর কুণ্ডুর ওয়াইফ লক্ষ্মী দেবী আমাদের জন্য গরম গরম লুচি আর সুস্বাদু পাঁঠার মাংস রেঁধে পেট পুরে খাওয়ালেন। তারপর এলো পোলাও, মুড়ি ঘন্ট, পুকুরের তাজা মাছের কালিয়া, আমের চাটনি। খেতে খেতে ভদ্রলোক চাকুরি জীবনের কত রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শোনালেন। সেসব শুনতে শুনতেই বেলা গড়িয়ে গেল। এমনিতেই বৃষ্টির দিনে গ্রামে খুব তাড়াতাড়ি আঁধার নামে। বিশ্বজিৎবাবু আমাদের জন্য টাকার নোটে ভরা একটা ব্যাগ গুছিয়ে রেখেছিলেন। সেটা কাঁধে ঝুলিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে নমস্কার করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস থেকে নেমে অমর কুণ্ডু বললেন, দাদা বলছিলাম ওই নদীর দিকের রাস্তাটা ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। যা বৃষ্টি নেমেছে, শর্টকাট না ধরলে দাদা পৌঁছতে পারবো না। কিন্তু এতগুলো টাকা নিয়ে এখন ওই নির্জন পথ দিয়ে ফেরাটা কি ঠিক হবে? চিন্তা নেই দাদা, আমার চেনা রাস্তা, চলুন যাওয়া যাক। আমি আর অমর কুণ্ডু সিগারেট টানতে টানতে গল্প করছিলাম গ্রামে জনরোষের কারণে ঘটে যাওয়া খুনগুলোর ব্যাপারে। সেদিন ওই ক্ষুব্ধ জনতার মাঝে তিনিও উপস্থিত ছিলেন। কুশলতান্ত্রিকের মৃত্যুর পর থেকেই নাকি আশেপাশের আরও বেশ কিছু প্রতিবেশী গ্রামের থেকে ডাইনি বা তান্ত্রিক সন্দেহে মানুষ পিটিয়ে মারার ঘটনার কথা হামেশাই ভেসে আসতে লাগল। তারপর গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির কথা নিয়ে বেশ খানিকটা বকবক করলেন। কথা বলতে বলতে আমরা কাঁচা রাস্তায় নেমে পড়লাম। কিছু দূর এসে নদীর ধারে জঙ্গুলে ঝোপ গাছে ভরা একটা বড় মাটির ঢিপি চোখে পড়ল। চারপাশে বর্ষার জল জমে থই থই করছে। অমর কুণ্ডু হঠাৎ খুব দুঃখ গলায় বললেন, তার মাথায় নাকি একটা বিশাল টেনশন জমে রয়েছে। কথাটা সত্যি। এই কদিনে বলতে গেলে অমর কুণ্ডু আমার সঙ্গে প্রায় অনেকটা সময় কাটিয়েছেন। আমিও লক্ষ্য করেছি ভদ্রলোক সারাক্ষণ কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকেন। কৌতূহলী হয়ে শুধলাম, কিসের টেনশন? দুঃখের কথা কি আর বলবো দাদা, এত বড় লোক শ্বশুর থাকার পরেও আমার পকেটে টানাটানি। স্কুলের থেকে আর কতটুকুই বা মাইনে পাই বলুন? জিনিসপত্রের যা দাম বাড়ছে, ওই কটা টাকায় কি আর জল গরম হয়? বড় লোকের মেয়ে বিয়ে করেছি, ওর চাহিদা মেটাতে মেটাতেই আমার নাভিশ্বাস ওঠার জোগাড়। সকালে স্কুলে পড়াই, এই বিকেলে তাই একটু এক্সট্রা টাকা ইনকামের জন্যে ঠেকে গিয়ে তাস পেটাই। মানে জুয়া টুয়া খেলেন নাকি? কতকটা তাই দাদা, কিন্তু আমার তো পোড়া কপাল। প্রথম বেশ কিছু টাকা জিতলাম, কেমন যেন নেশা লেগে গেল। কিন্তু তারপর যে কি হলো, গাদা গাদা টাকা হারতে লাগলাম, প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে শ্বশুর মশাই আমার খুব রাগী, একটা লাইসেন্সড বন্দুক রাখেন সঙ্গে। উনি এসব শুনলে বোধহয় গুলি করেই মেরে ফেলবেন আমায়। তাও বউকে গুচ্ছ গুচ্ছ মিথ্যে কথা বলে পটিয়ে পাটিয়ে শ্বশুরমশাইয়ের থেকে কিছু টাকা ধার নিলাম। বললাম যে শহরে একটা ড্রাই ফ্রুটের দোকান দেব, বিজনেস পারপাসে লাগবে, প্রফিট পেলে সেই টাকা ফিরিয়ে দেব। কিন্তু আমি সেই টাকা নিয়ে এসে আবার বাজি ধরলাম, এবারেও টাকাগুলো হেরে গেলাম। আমার তখন জেদ চেপে গেছে। বইয়ের গয়না লুকিয়ে চুরি করে এনে 20,000 টাকা ধার করলাম গ্রামের একজন মহাজনের কাছ থেকে। কিন্তু কপাল, সেই টাকাগুলোও হেরে গেলাম। এদিকে সেই ধারের টাকার সুদ বাড়তেই লাগলো। আমি মহাজনের নজর এড়িয়ে পালাতে লাগলাম। কিন্তু কতদিন আর এইভাবে লুকিয়ে থাকবো? পরশুদিন ভদ্রলোক এসেছিলেন নাটক দেখতে, আমাকে আড়ালে ডেকে শাসিয়ে গেছেন। যদি তাড়াতাড়ি ওর টাকা ফেরত না দিতে পারি, তাহলে উনি আমার সব গোপন কথা ফাঁস করে দেবেন। স্কুলের চাকরি তো যাবেই, গ্রামের টেকাও দায় হবে।
আর শ্বশুর মশাই যদি জানতে পারেন তাহলে তো ওহ বাপরে। মনে মনে যেন শিউরে উঠলেন তিনি। বেশ বুঝতে পারলাম তাঁর জাঁদরেল শ্বশুরকে বেশ ভালোই ভয় পান বেলডাঙ্গা প্রাইমারি স্কুলের ভূগোল শিক্ষক অমর কুণ্ডু। বুঝলাম, আপনার মাথায় তো তার মানে এখন বেশ ভারী ঋণের বোঝা আছে দেখছি। তা টাকা কিভাবে জোগাড় করবেন কিছু ভাবলেন? দাদা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলুন না অমরবাবু। বলছি যে এই যে আমার শ্বশুরমশাই আপনাকে এতগুলো টাকা দিলেন, সেগুলো নিয়ে কি করবেন? কি আবার করব? অফিস ফান্ডে জমা করব। অনুষ্ঠানের খরচ ওঠাতে হবে না? না হলে নেক্সট ক্যাম্পেনিংটা করব কিভাবে? মানে সব টাকাই জমা দিয়ে দেবেন? হ্যাঁ, সেরকমই তো কথা হয়েছে। এই টাকার গোটাটাই ব্যবহার করা হবে গরিব আর দুস্থ পরিবারদের মুখে হাসি ফোটানোর জন্য। না মানে বলছিলাম, এতগুলো টাকা কিছুটা সেটেলমেন্ট করা যায় না? মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটু ঝেড়ে কাশুন তো। গলার স্বর কিছুটা নামিয়ে অমর কুণ্ডু আমার কানের কাছে মুখ এনে চাপা স্বরে বললেন, মানে বলছিলাম যে ওই টাকাটা যদি অফিস ফান্ডে জমা না করে আমরা দুজনে 50-50 ভাগ করে নিই তাহলে? এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হলো নাকি? এই টাকার রসিদ অলরেডি আমি জমা করে দিয়েছি। অর্ধেন্দু তো আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। না না, এখান থেকে একটা টাকাও আমি সরাতে পারবো না। সব চ্যারিটিতে যাবে। ভেরি সরি অমরবাবু, না এসব হবে না। অমর কুণ্ডু তাও হাল ছাড়লেন না। মিনমিন করে কাঁদো কাঁদো স্বরে বললেন, আমিও নিডি দাদা। কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি মাঠে মারা পড়বো দাদা। আপনার দুটো পায়ে পড়ি। বলতে বলতেই অমর কুণ্ডু প্রায় হুমড়ি খেয়ে আমার পায়ের উপর পড়তে গেলেন। আরে আরে করছেন কি? বলতে বলতে তাকে দু হাতে দাঁড় করিয়ে হাত জড়ো করে বললাম, কিছু মনে করবেন না অমরবাবু, কিন্তু এখান থেকে একটা টাকাও আমি আপনাকে দিতে পারবো না। সব হিসেবের টাকা। আপনাদের অতিথি সেবা আমাকে মুগ্ধ করেছে, কিন্তু দয়া করে ওই অন্যায় আবদারটা করবেন না। আমি রাখতে পারবো না। সত্যি দেবেন না? একটু ভেবে দেখুন। 25 আপনার, 25 আমার। বাস থেকে নামার সময় ব্যাগ ছিনতাই হয়ে গেছে বললেই সবাই বিশ্বাস করবে। প্লিজ দাদা। না অমরবাবু, আমি তা করতে পারবো না। আমি নিজেও তো একজন শিক্ষক। তাছাড়া কমিটিতে আমার একটা রেসপেক্ট আছে, ক্লিন ইমেজ আছে। আমি সেটা নষ্ট করতে পারবো না। আজ আমরা যদি এই অসৎ পন্থা বেছে নিই তাহলে ছাত্রদের কিভাবে মাথা উঁচু রেখে চলার শিক্ষা দেব বলতে পারেন? আমার চড়া গলার স্বর শুনে অমর কুণ্ডুর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেই ঝলসে উঠল। তাঁর চোয়াল শক্ত হয়ে উঠেছে। তিনি হাঁটছিলেন আমার পাশে পাশে। হঠাৎ আমার সামনে এসে পথ আগলে দাঁড়ালেন। তারপর কোমরের পেছন থেকে টেনে বার করে আনলেন একটা কালো পিস্তল। পিস্তলটা সোজা আমার দিকে তাক করে ধরে অমরবাবু কঠিন গলায় বললেন, কিছু মনে করবেন না দাদা, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। শ্বশুরমশাই লোডেড পিস্তলটা কোথায় রাখতো সেটা আমি জানি। কথার মাঝে উঠে গিয়ে চুপি চুপি এটা সরিয়ে এনেছি। টাকাগুলো কিন্তু আমার লাগবে। এগুলো তো আমার শ্বশুরমশাইয়েরই টাকা, সুতরাং আমার অধিকার সব থেকে বেশি। আপনি ভালোই ভালো এই টাকার ব্যাগটা আমার হাতে দিয়ে দিন, নইলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। দিন বলছি। অমর কুণ্ডু বাঘের মতো গর্জে উঠলেন। সামনে খোলা পিস্তল দেখে এই অন্ধকারে অচেনা পথে বৃষ্টির মধ্যে আমার সমস্ত শরীর আতঙ্কে শিরশির করে উঠল। অমর কুণ্ডুর সাহস দেখে আমি হতবাক হয়ে গেলাম। কোথায় তার গলায় কিছুক্ষণ আগের শোনা সেই মিনমিনে অসহায়তার সুর? পরিবর্তে সেই গলা তখন বদলে গিয়েছে কঠোর আদেশে। আশ্চর্য, এতগুলো দিন মানুষটার সাথে একসাথে কাজ করলাম,
অথচ তার আসল রূপটা একদম টেরই পায়নি। আমারও হঠাৎ যেন সাহস বেড়ে গেল। টাকার ব্যাগটা বুকে আঁকড়ে ধরে কয়েক হাত পেছনে সরে গিয়ে চিৎকার করে বললাম, আমি আপনাকে কোনো টাকা দেব না, সে আপনি যতই নাকের সামনে বন্দুক নাচান না কেন। আপনাকে আমি ভয় পাই না। আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, ফিরে গিয়ে আমি নিজেই আপনার বিরুদ্ধে মানবেন্দ্রবাবুর কাছে কমপ্লেন করব। আপনার চাকরি তো যাবেই, উপরন্তু হাজতবাস কেউ আটকাতে পারবে না। অমর কুণ্ডুর মুখটা যেন কালো মেঘে ঢাকা আকাশের মতো গম্ভীর হয়ে গেল। তিনি সরীসৃপের মতো ঠান্ডা গলায় কেটে কেটে বললেন, ভুল করলেন দাদা। ভদ্রলোকের মতো টাকাটা দিয়ে দিলে 50% পেতেন, কিন্তু আপনি তো নাছোড় বান্দা, শুনছেনই না। এখন আমার কাছে আর কোনো উপায় নেই। আপনাকে গুলি করে মেরে নদীতে ভাসিয়ে দেব, তারপর ব্যাগটা নিয়ে পালিয়ে যাব। আপনি নিজেই কিন্তু নিজের মৃত্যুটা ডেকে আনলেন। সাপের মতো হিসিয়ে শেষ কথাগুলো বললেন অমর কুণ্ডু। তাঁর চোখ জোড়া তখন অন্ধকারে হিংস্র হায়নার মতো জল করছে। অমর কুণ্ডু পিস্তলটা সোজাসুজি তাক করে ধরলেন আমার কপালের দিকে। ট্রিগারে চেপে বসলো তাঁর আঙুল। কাছাকাছি কোথাও একটা বিকট শব্দে বাজ পড়ল। আমি বুকে টাকার ব্যাগটা চেপে ধরে ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলাম। কিন্তু ঠিক সেই সময় এমন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল যে অমর কুণ্ডু আর গুলিটা ছুঁড়তে পারলেন না। কিছু দূরে অন্ধকার ঢিপির পিছন থেকে হঠাৎ তীরের মতো হাওয়ায় উড়ে এসে পড়তে লাগলো অজস্র ছোট বড় পাথরের টুকরো। অমর কুণ্ডু এই অতর্কিত আক্রমণের জন্য মোটেই তৈরি ছিলেন না। একটার পর একটা পাথরের টুকরো উড়ে এসে তার মুখে, মাথায়, হাতে, পিঠে দমাদম শব্দে ক্রমাগত আছড়ে পড়তে লাগলো। অমর কুণ্ডুর হাত থেকে ছিটকে গেল বিশ্বজিৎ ভদ্রের চুরি হওয়া পিস্তলটা। প্রাণের ভয়ে অমর কুণ্ডু তখন পরিত্রাহী চিৎকার করে দৌড়তে শুরু করলেন নদীর দিকে। ঢিপির পেছন থেকে তাকে লক্ষ্য করে ছোঁড়া পাথরের টুকরোর বৃষ্টি যেন থামতেই চাইছে না। ফলে যেটা হওয়ার সেটাই হলো। পিচ্ছিল রাস্তায় পা পিছলে দমাস করে কাদামাটিতে আছাড় খেয়ে পড়ল অমর কুণ্ডুর দেহটা। সঙ্গে সঙ্গে তার মাথাটা প্রচণ্ড শব্দে ঠুকে গেল নদী পাড়ের খাড়া হয়ে থাকা বড় বড় পাথরের বোল্ডারগুলোতে। মুখে একটা আঁক শব্দ করে অজ্ঞান হয়ে গেলেন তিনি। তার সংজ্ঞাহীন দেহটা নদী পাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যেতে লাগলো নিচের দিকে। কিছু দূরে পাথরের মূর্তির মতো বুকে টাকার ব্যাগ চেপে কাঠ হয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে শুনতে পেলাম একটা ভারী মানুষের দেহ ঝুপ করে গড়িয়ে পড়ে গেল নদীর জলে। ব্যাস, তারপর আবার সব আগের মতো স্বাভাবিক। ঝিঝি পোকার কলতান, ব্যাঙের ঘ্যানোর ঘ্যানোর, মেঘেদের গুরুগম্ভীর গর্জন আর নদীর জলের উপর অবিরাম ধারায় ঝরে পড়া বৃষ্টির একঘেয়ে শব্দ কানে ধাক্কা মারল। যেন এখানে কোনো কিছুই ঘটেনি। সম্পূর্ণ ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওভাবেই বর্ষাতি গায়ে একা একা ভূতের মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হতে অনেক কষ্টে মনে সাহস এনে ঢিপির দিকে টর্চের আলো ফেললাম। এবার বুকটা ছ্যাঁত করে উঠল। মনে হলো গুলতি হাতে একটা বাচ্চা ছেলে এক দৌড়ে গিয়ে ঢিপির পেছনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তের জন্য টর্চের আলোয় দেখতে পেলাম ছেলেটার পরনে একটা কালো হাফ প্যান্ট আর গায়ে একটা টকটকে লাল জামা। চারদিকে টর্চের আলো ফেলে আর তাকে কোথাও দেখতে পেলাম না। একটু আগে দেখা বাচ্চা ছেলেটা বোধহয় হাওয়ায় মিলিয়ে গেছে।
আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ব্যাগটা ওভাবেই বুকে আঁকড়ে ধরে চোঁচো দৌড় দিলাম স্কুলের দিকে। কতবার যে পা পিছলে আছড়ে পড়ার হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে গেলাম সেটার আর হিসেব রাখিনি। সেদিন যে কিভাবে তাঁবুতে ফিরেছিলাম তা আমারও পরিষ্কার মনে নেই। স্কুল মাঠের তাঁবুগুলোর সামনে যখন এসে পৌঁছলাম ঘড়িতে তখন 8:45। স্কুলের সামনে এসে কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে লাগলাম। অর্ধেন্দুদা আমার জন্য চিন্তিত মুখে তাঁবুতে অপেক্ষা করছিলেন। আমাকে দেখেই তিনি ছুটে এসে জড়িয়ে ধরলেন। আমি টাকার ব্যাগটা তাঁর হাতে দিলাম। তিনি সব নোটগুলো বারবার মিলিয়ে টাকার অঙ্কটা হিসাব করে একটা খাতায় লিখে রাখলেন। আমি তখন বর্ষাতি খুলে গা মাথা মুছে একটা চাদর জড়িয়ে চেয়ারে এসে বসলাম। তাঁবুর এক কোণায় একটা স্টোভ রাখা ছিল। অর্ধেন্দুদা উঠে গিয়ে 2 কাপ গরম গরম কফি বানিয়ে আনলেন। তারপর জিজ্ঞেস করলেন, এই তুমি তখন অত হাঁপাচ্ছিলে কেন সম্রাট? অমরকুণ্ড কোথায়? তার তো তোমার সাথেই ফেরার কথা ছিল, দেখলাম না তো। আমি কিছু একটা বলার জন্য মুখ ফাঁক করেছিলাম, কিন্তু বলা হলো না। স্কুলের এক অল্প বয়সী বেয়ারা কাঁচুমাচু মুখে তাঁবুর ভেতর ঢুকে এসে আমার দিকে তাকিয়ে বলল, স্যার, রামুর বাবা এসেছিল, এই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে গেল, বলল আপনাকে দিয়ে দিতে। কি ব্যাপার? স্যার, আপনি রামুর হাতে যে ছেলেটাকে এগুলো দেবেন বলে পাঠিয়েছিলেন, সেই কানু মুর্মু, সে আর নেই স্যার। জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে পায়ে কি একটা ফুটে গিয়েছিল, ভিড়েই দুম ঝরে পড়ল, পায়ের ঘাটা সেপটিক হয়ে গেছিল, আর দুপুরে ধনুষ্টঙ্কার হয়ে ধুম জ্বর নিয়েই মরে গেছে স্যার। রামুর বাবাই খবরটা দিল। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়লেও বোধহয় এতটা আশ্চর্য হতাম না। অর্ধেন্দুদা গোল গোল চোখে বললেন, সম্রাট, এটা সেই ছেলেটা না যার কথা ওই মানবেন্দ্রবাবু সেদিন বলছিলেন? ওর বাবা সেই তান্ত্রিককেই তো বাচ্চা চুরি করে নরবলি দেওয়ার অপরাধে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছিল না? হ্যাঁ, সো স্যাড। বাইরে বৃষ্টির তেজটা আবার বেড়েছে। আমার কানে আর কোনো কথা ঢুকছিল না। কেবল টের পাচ্ছিলাম বুকের মধ্যে একটা চাপা কষ্টের ঢেউ যেন গলার কাছে উঠে আসতে চাইছে। গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, কেমন যেন শীত শীত করছে। কানুর বড় বড় আয়তাকার করুণ চোখ দুটো বারবার ভেসে উঠছিল চোখের সামনে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেয়ারা ছেলেটির হাত থেকে জিনিসগুলো চুপচাপ ফিরিয়ে নিলাম। অর্ধেন্দুদা একটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে হাতের ইশারায় তাকে চলে যেতে বললেন। বেয়ারা ছেলেটি টাকাটা নিয়ে আমাদের নমস্কার করে তাঁবু ছেড়ে বেরিয়ে গেল। তাঁবুর বাইরে কোথাও প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। আমি শূন্য চোখে তাকিয়ে জিনিসগুলো দেখছিলাম। চাদরের প্যাকেট, 2 500 টাকার নোট, 2 চকলেট, সব ফিরিয়ে দিয়ে গেছে রামুর বাবা। একটা জিনিসও খোয়া যায়নি। গ্রামের এই সরল মানুষগুলোর সততার পরিচয় আমাকে বারবার অবাক করে। হঠাৎ আরেকটা জিনিসের উপর চোখ যেতেই আমি চমকে উঠলাম। এটাও রামুর বাবা অন্য জিনিসগুলোর সঙ্গে বেয়ারা ছেলেটির হাতে দিয়ে গেছে। আমি লণ্ঠনের কাঁপা কাঁপা আলোতে সেটা হাতে তুলে চোখের সামনে এনে ভালো করে দেখলাম। একটা গাছের ডাল চেঁচে হাতে বানানো গুলতি, দুপাশের শিং দুটোর সাথে গিঁট দিয়ে আটকানো আছে একটা কমলা রঙের রাবার ব্যান্ড। এই গুলতিটা আমি চিনি। এটা তো সেই কানুর গুলতি। হ্যাঁ, আমি ঠিক চিনেছি, কোনো ভুল নেই। অর্ধেন্দুদা
বাথরুমে যাওয়ার জন্য তাঁবুর কাপড়ের পর্দা ঠেলে বাইরে বেরিয়ে গেলেন। ফাঁকা তাঁবুর পর্দার পিছন থেকে এক ঝটকা ঠান্ডা হাওয়া হঠাৎ ভেতরে ঢুকে আমার হাড়ে হাড়ে যেন ঠোকাঠুকি লাগিয়ে দিল। তাঁবুতে টিমটিম করে একটা হ্যারিকেন জ্বলছে। এখন আমি একা। স্কুল মাঠের কিছু দূরেই শুরু হয়েছে ঘন জঙ্গলের রেখা। আমাকে চমকে দিয়ে হঠাৎ সেই জঙ্গলের ভেতর থেকে তীব্র হুক্কা হুয়া শব্দে একদল শেয়াল ডেকে উঠল। ঠিক পরক্ষণেই টের পেলাম আমার কানের কাছে কে যেন খিলখিল শব্দে হেসে উঠল। চমকে চারদিকে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পেলাম না। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, কে? ততোধিক ফিসফিসিয়ে আমার কানের কাছে একটা ফ্যাঁসফ্যাঁসে অতি পরিচিত বাচ্চা ছেলের কণ্ঠস্বর বলে উঠল, সেদিন আমাকে নতুন বর্ষাতি দেবেন বলেছিলেন যে, কই দেবেন না মাস্টার মশাই? সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিনও ভূতের অস্তিত্বে অবিশ্বাস করিনি। কেবল এটুকু ধারণা পরিষ্কার হয়েছে, ভূতেরা সবসময় মানুষের ক্ষতি করে না। তাই আমি আজও একটাই কথা বলি ছাত্রদের, যে ভূতেদের থেকে অযথা ভয় পাওয়া বারণ। শুনছিলেন সুলেখক আকাশদীপ গড়গড়ির কলমে ভয় পাওয়া বারণ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে অতনু, সৌরভ রায়, দীপঙ্কর, সাগর নীল, সৃজন, RNM অভিষেক, বৈভব, সৌরদীপ, ফিদা এবং নীল। শব্দ সংযোজন ও আবহ তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ রৌনক। নাট্যরূপ ফিদা। গ্রাফিক্স উষ্ণিস। সমগ্র পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলেই সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।